হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে একটা আমার কাছে বই আমি নিয়ে এসেছি, যেখানে দেখতেই পাচ্ছ যে লেখা আছে একাদশ শ্রেণীর যে ভূগোল বই ফার্স্ট সেমিস্টার যেটা, সেটা আজকে আমি নিয়ে এসেছি। দেখো, লেখা হচ্ছে ডক্টর অজিত কুমার শীল এবং এটা পাবলিকেশন হচ্ছে পারুল প্রকাশনী। ঠিক আছে, এই যে পারুল প্রকাশনী দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টার একটা বই, যেখানে তোমার 11 এর সমস্ত কিছু দেওয়াই আছে, সেটা সমস্যা নাই। এবং এখান থেকে যে প্রশ্নগুলো আসে আর কি, এখান থেকে যে এমসিকিউ গুলো আমরা আজকে দেখব, সেটা যথেষ্টই গুরুত্বপূর্ণ। দেখো, একটা এমসিকিউ বইতে সহজও থাকে, কঠিনও থাকে, মিডিলও থাকে। তো এই বইটাতে আমরা কিছু এমসিকিউ, এমন কিছু এমসিকিউ দেখবো সেগুলো অত্যন্ত সহজও আছে, আবার কিছু মিডিল টাইপ আছে, কিছু হার্ড আছে। তো আমি মনে করি বইটি কিন্তু অনেকটা আমাদের প্র্যাকটিসের জন্য কিন্তু ভালো হবে। তো আমরা আজ এই বই থেকে, অর্থাৎ অজিত কুমার শীলের লেখা পারুল প্রকাশনী বই থেকে আমরা কিছু আজ এমসিকিউ রিভিশন করে নেব। তো কি কি এমসিকিউ আছে বইটা খুললেই আমরা বুঝতে পারবো। দেখো, আমাদের প্রথম যে চ্যাপ্টারটি আছে সেটা হচ্ছে শাস্ত্র হিসেবে ভূগোল। এই শাস্ত্র হিসেবে ভূগোল থেকে তেমন কিছু কোশ্চেন জানার নেই। আমরা চলে যাব পরবর্তী অধ্যায়, যে পরবর্তী অধ্যায়টা হচ্ছে পৃথিবীর সৃষ্টি এবং ভূ অভ্যন্তর। এই চ্যাপ্টার থেকে আমরা তো একটা পার্ট শেষ করে এসেছি, আমাদের একটা এমসিকিউ পার্ট। আজকে নতুন একটা পার্ট, যেখান থেকে পারুল থেকে আমি আজকে এমসিকিউ গুলো রিভিশন করব। তোমরা অবশ্যই রিভিশন গুলো করে নেবে। তো দেখি, এই চ্যাপ্টার থেকে কিছু প্রথমে টেক্সট দেওয়া রয়েছে। এই টেক্সটের শেষে দেখবে কিছু কোশ্চেন আছে, কিছু ইম্পর্টেন্ট তথ্য আছে, এগুলো পয়েন্ট বাই পয়েন্ট করে যাদের কাছে বইটি আছে ভালো কথা, যাদের কাছে বইটি নেই তারা অবশ্যই রিভিশন কিন্তু করে নেবে, আর যাদের কাছে থাকলেও বাকি তারা একটা রিভিশন করার জন্য কিন্তু এই ভিডিওটি দেখতেই পারে। সেখানে দেখো, কিছু এরপরে এমসিকিউ শুরু হচ্ছে। এই এমসিকিউ গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের পৃথিবী সৃষ্টির যে তথ্যগুলো আছে সেগুলো কিন্তু আমাদের সিলেবাসে নেই, এসএসসি সিলেবাসে নেই। ঠিক আছে, তো এখান থেকে কিছু কোশ্চেন আমি স্কিপ করে যাচ্ছি। আমি আমার যে কোশ্চেন গুলো, আমাদেরকে যে কোশ্চেন গুলো দেখতে হবে সেটা হচ্ছে এসএসসির জন্য এই যে এখান থেকে শুরু। চলো আমরা এমসিকিউ গুলো একটু একটু রিভিশন করে নিই। খুব ভালো প্রশ্নগুলো রয়েছে, হার্ড আছে, মিডল টাইপ আছে, কিছু সহজও আছে। চলো সবগুলোই, অনেক সময় আমরা কি করি সহজগুলোই ভুল করে বসে থাকি, তাই না? চলো রিভিশন করি। সিসমোলজি হলো কি বলছে এখানে, দেখো, ভূকম্প সম্পর্কিত বিজ্ঞান হচ্ছে সিসমোলজি। ভূত্বক জানো জিওলজি হয়, আর জলবায়ু হচ্ছে ক্লাইমেটোলজি। তো সঠিক উত্তর হবে ভূকম্প। ভূত্বকের গড় গভীরতা কত? সেখানে অবশ্য উত্তর হয়ে যাবে আমাদের 30 কিলোমিটার হচ্ছে ভূত্বকের গড় গভীরতা। গড় বলেছে, কোথাও 5 কিলোমিটার আছে সমুদ্র তলে, কোথাও আবার কিন্তু 60 বা 70 কিলোমিটার রয়েছে। তো গড় এভারেজ বললে আমাদের অ্যান্সার দাঁড়াবে কি 30 কিলোমিটার। ভূত্বকের ছায়া অঞ্চল বা শ্যাডো জোন কোথায় রয়েছে? কতগুলো অপশন আছে, সেখানে অপশন অবশ্যই উত্তর হবে কি কেন্দ্রমণ্ডল উত্তর হবে। মহাদেশের নিম্নভাগে ভূত্বকের ঘনত্ব কত? মহাদেশের নিম্ন ভাগ, অর্থাৎ যেখানে মহাসাগরের ভূত্বক শুরু হচ্ছে সেখানে ঘনত্ব হচ্ছে আমাদের 2.9 গ্রাম পার ঘন সেমি। কেন্দ্রমণ্ডলের ব্যাসার্ধ নির্ভুলভাবে প্রথম কে আবিষ্কার করেন? সেটা যদি প্রশ্ন হয় তাহলে অবশ্যই অ্যান্সার হবে গুটেনবার্গ। দেখো, এই কোশ্চেনটা কিন্তু গুরুত্বপূর্ণ। কেন্দ্রমণ্ডলের ব্যাসার্ধ নির্ভুলভাবে প্রথম আবিষ্কার করেন গুটেনবার্গ। ভূ অভ্যন্তরে ছায়া অঞ্চল রয়েছে কেন্দ্রমণ্ডলে কত ডিগ্রি কোণে? আমরা জানি সেটা সঠিক উত্তর হবে 102 ডিগ্রি থেকে 143 ডিগ্রি, যেটাকে আমরা কি বলি সিসমিক শ্যাডো জোন। কেন্দ্রমণ্ডলের বাইরের অংশ প্রতিহত করে কোন তরঙ্গকে? অবশ্য উত্তর হবে এস তরঙ্গকে। কেন্দ্রমণ্ডলের বাইরে তোমার যেহেতু এস তরঙ্গ তরল জায়গাতে প্রবেশ করতে পারে না, সো এখানে কিন্তু কেন্দ্রমণ্ডলের বাইরে কিন্তু এস তরঙ্গকে প্রতিহত করে দেয়। গুটেনবার্গ উইচার্ড বিযুক্তি সীমা নির্দেশ করে কাকে কাকে? গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মধ্যে। ভূঅভ্যন্তরে মহাদেশ গঠনকারী গ্রানাইট ও ব্যাসল্ট শিলার সীমা নির্দেশ করে কে? সঠিক উত্তর হবে অপশন ডি, দেখো, কনরাড বিযুক্তি। সূর্য কোন ছায়াপথের একটি নক্ষত্র? আমরা জানি মিল্কি ওয়ে, এটা সবাই জানো মোটামুটি। বিগ ব্যাং ঘটনার সময়কাল বলা হয়েছে কত? 1370 কোটি বছর আগে। যদিও এটা কিন্তু সিলেবাস আমাদের নেই, তারপরে যেহেতু কোশ্চেনটা আছে আমি রিভিশন করে দিলাম। কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড কি আবিষ্কার করেন? আর্নো পেনজিয়াস হবে, আবার রবার্ট উইলসন হবে, একসঙ্গে দুজনে কিন্তু ব্যাকগ্রাউন্ড আবিষ্কার করেছেন। সো অ্যান্সার হবে উভয়। বিগ ব্যাং ঘটনার অব্যাহত পরেই ব্রহ্মাণ্ড তাপমাত্রা সেন্টিগ্রেড ডিগ্রিতে কত ছিল? 1000 ট্রিলিয়ন ডিগ্রি সেন্টিগ্রেড।
কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড কে আবিষ্কার, কত সালে আবিষ্কার হয়? 1964 খ্রিস্টাব্দে। বিগ ব্যাং তত্ত্বের প্রাথমিক বক্তা কে? সঠিক উত্তর হবে জর্জেস লেমাইত্রে। কসমিক ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন আবিষ্কারের জন্য কোন বিজ্ঞানী নোবেল পুরস্কার পান? পেয়েছিলেন আর্নো পেনজিয়াস এবং রবার্ট উইলসন একসাথে, সত্তর হবে উভয়। কোন ভূকম্পীয় তরঙ্গ শব্দ তরঙ্গের ন্যায় গমন করে? সেটা হচ্ছে পি তরঙ্গ। ভূকম্পীয় পৃষ্ঠ তরঙ্গ কোনটি? এখানে অপশনে যেহেতু এল আছে তাই এল উত্তর হবে, কারণ পৃষ্ঠ তরঙ্গ আমরা জানি দুটো হয়, ঠিক আছে? যেমন পি আর এস হচ্ছে আমাদের কি তরঙ্গ? বডি ওয়েভ, এবং সারফেস হচ্ছে আমাদের এল তরঙ্গ এবং আর তরঙ্গ বা র্যালে ওয়েভ। চলে আসি নেক্সট পেজে, যেখানে বলা হয়েছে দেখো, আলোক তরঙ্গের ন্যায় গমন করে কোন তরঙ্গ? সঠিক উত্তর হবে এস তরঙ্গ। কোন ভূকম্পীয় তরঙ্গ ভূকেন্দ্রে দ্রুততর পৌঁছায়? উত্তর হচ্ছে পি তরঙ্গ। কোন তরঙ্গ ভূত্বকে সীমাবদ্ধ থাকে? সেটা হচ্ছে এল তরঙ্গ, কারণ এল বা আর তরঙ্গ কিন্তু ভূত্বকের মধ্যে সীমাবদ্ধ থাকে, এটা কিন্তু গভীরে প্রবেশ করতে পারে না বা গভীরে সৃষ্টি হয় না। ভূপৃষ্ঠে ধ্বংসাত্মক ক্ষতি সাধন করে কি? এল তরঙ্গ। শিয়াল ও শিবা কে পৃথককারী বিযুক্তির নাম হচ্ছে কনরাড বিযুক্তি। পি ও এস তরঙ্গ বিশ্লেষণ করে কে প্রথম বলেছেন ভূত্বকের দুটি স্তর আছে? সঠিক উত্তর হচ্ছে কনরাড। মহাদেশীয় ভূত্বক মূলত গঠিত যে শিলা দ্বারা আমরা জানি গ্রানাইট, সেখানে দাঁড়িয়ে মহাসাগরে যে ভূত্বক আছে সেটা অবশ্যই কি শিলা দ্বারা হবে? ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত হবে। অ্যাস্টেনোস্ফিয়ারের গভীরতা কত? সেটা হচ্ছে 150 কিলোমিটার। অ্যাস্টেনোস্ফিয়ারের গভীরতা হচ্ছে 150 কিলোমিটার। ঊর্ধ্ব গুরুমণ্ডলে পদার্থের ঘনত্ব কত? 3.3 থেকে 5.5 গ্রাম পার ঘন সেমি। ভূ অভ্যন্তরের কোন অংশ তরল অবস্থায় থাকায় এস তরঙ্গকে প্রতিহত করে? একটু আগেই বললাম কেন্দ্রমণ্ডলের বাইরের অংশ বা বহিঃ কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডলের ব্যাসার্ধ কত? 3475 কিলোমিটার কেন্দ্রমণ্ডল হচ্ছে ব্যাসার্ধ। চলে আসি পরে, কোন স্তরকে নিফে স্তর বলা হয়? কেন্দ্রমণ্ডলকে বলা হয়। কেন্দ্রমণ্ডলকে নিফে স্তর বলার কারণ কি? কারণ দেখো, নি হচ্ছে নিকেল আর এফ ই হচ্ছে ফেরাম বা লোহা, এই লোহা ও নিকেল থাকার জন্য কেন্দ্রমণ্ডলকে নিফে বলা হয়। কেন্দ্রমণ্ডলের বাইরের অংশ ও ভেতরের অংশ পৃথক হয়েছে যে বিযুক্তি দ্বারা। দেখো, কেন্দ্রমণ্ডলের বাইরে আর ভেতরে কোন বিযুক্তি আছে? লেম্যান বিযুক্তি রয়েছে। এটাকে আবার বুলেন বিযুক্তি রেখাও বলে। সো অ্যান্সার হবে উভয়। এরকম কিন্তু প্রশ্ন থাকতে পারে। হুট করে প্রথম প্রশ্ন দেখে অপশন দেখে লেম্যান বিযুক্তি পেলাম, হঠাৎ করে গোল করে বসে থাকলাম, কিন্তু তারপর প্রশ্নগুলো আমরা অপশনগুলো পড়লামই না, এরকমও কিন্তু হয়। সো কিন্তু অপশনগুলো ভালো করে তোমাকে পরীক্ষা হলে গিয়ে পড়তে হবে। ভূত্বকের ঊর্ধ্বাংশ শিয়াল নামে পরিচিত হওয়ার কারণে এটি কি গঠিত হয়? সিলিকা ও অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত হয়। ভূত্বকের নিম্নাংশ সীমা নামে পরিচিত হওয়ার কারণ কি? যেহেতু সীমা মানে সি হচ্ছে সিলিকন, মা হচ্ছে ম্যাগনেসিয়াম, তাই উত্তর হচ্ছে সিলিকা ও ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত। ভূ অভ্যন্তরের ঘনাঙ্ক সবচেয়ে বেশি কোথায়? আমরা জানি কেন্দ্রমণ্ডলে ঘনত্ব সবচেয়ে বেশি, 12 গ্রেটার দ্যান 12। পুষ্পুল তরঙ্গ কোনটি? সেটা হচ্ছে পি তরঙ্গকে পুষ্পুল তরঙ্গ বলে। বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির শুরুতে ছিল উত্তপ্ত এবং ঘন অবস্থা, তার কারণ কি? দেখো, ব্রহ্মাণ্ড ছিল একটা একক কেন্দ্রীভূত, হ্যাঁ ছিল। উষ্ণতা ছিল 1000 ট্রিলিয়ন ডিগ্রি সেন্টিগ্রেড, একটু আগেই পড়লাম। অসীম ঘনত্বে কেন্দ্রীভূত, সঠিক উত্তর হবে উক্ত সবকটি কারণ প্রযোজ্য। এরপরে কিছু শূন্যস্থান দেওয়া হয়েছে, শূন্যস্থান গুলো মোটামুটি আমরা আলোচনা করে ফেললাম, তেমন গুরুত্বপূর্ণ বলে কিছু আমার মনে হয় না। তবে আমরা পরবর্তী চ্যাপ্টারে চলে আসবো, যেখানে আমরা এখানে কিন্তু অনেকগুলো কোশ্চেন কিন্তু দেওয়া রয়েছে, হ্যাঁ, যেমন বলা যে ক্রমানুসারে সাজাও, রিঅ্যারেঞ্জ করো, বা যে অ্যাসারশন ডিজাইন বিবৃতি যে কারণগুলো রয়েছে এ আর এইসব কোশ্চেন গুলো এইভাবে কিন্তু রয়েছে। যাদের কাছে বইটা আছে ভালো, যাদের কাছে বইটা নেই অবশ্যই কিন্তু আমার থেকে রিভিশন করে নাও। এবার আমরা চলে আসব ভূমিরূপ প্রক্রিয়া, যার ইংরেজি টার্মস হচ্ছে জিওমরফিক প্রসেস। সেখানে নদী দেখতে পাবো, বায়ু প্রবাহ দেখতে পাবো, কার্স্ট অঞ্চল দেখতে পাবো, ধস বা ম্যাস হোস্টিং দেখতে পাবো। কি কি দেখতে পাবো এখান থেকে এমসিকিউ গুলো আমরা চলো রিভিশন করে নিই। এখানে টেক্সটটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, আধুনিক তথ্য দিয়ে খুব সোজা সাজানো হয়েছে। বইটি যারা ক্লাস 11 এর জন্য যারা কিনেছে কিন্তু খুব গুরুত্বপূর্ণ বই, তারা কিন্তু অবশ্যই এটা ধরে পড়ো, কিন্তু তোমাদের আখেরে লাভ হবে। আর তোমরা যারা এসএসসি দিচ্ছ তারা অবশ্যই কিন্তু এগুলো রিভিশন করে নাও, কারণ
11 12 থেকে অনেক কোশ্চেন কিন্তু তোমাদের আসতে চলেছে, এটা ধারণা আমার। চলো আমরা শুরু করি এমসিকিউ গুলো। কি বলছে দেখো, যুগ্ম ভূমিরূপ নির্দেশ করে কোনটিকে? দেখো হোস্ট গ্রাবেন আছে, রিজ ও ভ্যালি আছে, উভয় আছে, উক্ত কোনটি নয়। দেখো হোস্ট গ্রাবেন হচ্ছে, আবার রিজ ও ভ্যালি হচ্ছে, সঠিক উত্তর হবে উভয়। ক্লিয়ার? ক্যালডেরা হলো এক ধরনের জ্বালামুখ, ক্যালডেরা কিন্তু এক ধরনের জ্বালামুখ, এটা কিন্তু মাথায় রাখবে। নেক্সট দেখো, অগ্নুদ্গমের কারণ কোনটি? ভূত্বকে ফাটল হওয়া, ভূগর্ভে বাষ্পচাপ বৃদ্ধি, ভূগর্ভে তরল উপস্থিতি। সবগুলো মনে হচ্ছে না, তো সঠিক উত্তর হবে উক্ত সবকটাই হচ্ছে কারণ। পর্যায়ন শক্তি হলো ভূপৃষ্ঠে কি শক্তি হবে? বাইরের সৃষ্টি শক্তিকে পর্যায়ন শক্তি বলা হয়। আর পর্যায়ন বলা হয় অবরোহণ এবং আরোহণ দুটো পদ্ধতিকে একসঙ্গে পর্যায়ন বলা হয়। বৃহৎ আকারে সংঘটিত ভূ আন্দোলনকে কি বলে? সঠিক উত্তর হচ্ছে ডায়াস্ট্রফিজম। মাথায় রেখো। একটি ধীর ভূকাঠনিক প্রক্রিয়া কোনটি? ছিল ভূমিকম্প, ছিল সমস্থিতি, ছিল উভয়, কোনটাই নয়। তো ধীর যে প্রক্রিয়া সেটা কিন্তু অবশ্যই সমস্থিতি হবে, কারণ ভূমিকম্প আকস্মিক একটি প্রক্রিয়া, হঠাৎ করেই চলে আসে। এই আকস্মিকের মধ্যে ভূমিকম্প পাওয়া যাবে, অগ্ন্যুৎপাত পাওয়া যাবে। সমুদ্রতলের পরিবর্তন প্রক্রিয়া কোনটি? কেমন? সেটা হচ্ছে ধীর। আকস্মিক আন্দোলন প্রক্রিয়ার উদাহরণ কোনটি? আকস্মিক ভূ আন্দোলন প্রক্রিয়ার উদাহরণ হচ্ছে দেখো ভূমিকম্প হবে, অগ্ন্যুৎপাত হবে, সঠিক উত্তর হবে উভয়। গিরিজনী আলোড়ন কেমন প্রক্রিয়া? ধীর প্রক্রিয়া। তার ক্ষেত্রে সঙ্গে সঙ্গে মহীভাবক যে আছে সেটাও কিন্তু ধীর প্রক্রিয়াই হবে। অরোজেনি মানে কি? অরোজেনি হচ্ছে পর্বত গঠন। দেখো অরোজেনি, অরোজ এবং জেনিয়াস থেকে তৈরি হয়েছে। অরো মানে হচ্ছে পর্বত, জেনি মানে হচ্ছে সৃষ্টি। পর্বত গঠন প্রক্রিয়াকে অরোজেনিক মুভমেন্ট বলা হয়। মহাদেশসমূহ গঠন হয়েছে কি দ্বারা? শিয়াল দ্বারা মহাদেশীয়। তার মানে সীমা দ্বারা কি গঠন হবে? সমুদ্রপৃষ্ঠ। সমুদ্রপৃষ্ঠের নিচে নেমে গেছে কি? নেদারল্যান্ডের জুইডার জি পর্বত। নদী, হিমবাহ, বায়ু এগুলো কি প্রক্রিয়া? সেটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। মহীভাবক আলোড়ন ভূপৃষ্ঠকে কার্য করে কিভাবে? লম্বালম্বি ভাবে বা উল্লম্ব ভাবে। উল্লম্ব ভাবে কিন্তু কি করে মহীভাবক আলোড়ন সৃষ্টি হয়। তির্যক ভাবে হবে না, অনুভূমিক কোনটা হবে? গিরিজনী হবে। গ্রিক শব্দ এপিরোজ কথার অর্থ হচ্ছে মহাদেশ, আর এখান থেকে এপিরোজেনিক মুভমেন্ট কথাটা এসেছে। গ্রিক শব্দ অরস কথার হচ্ছে পর্বত, অরোজেনিক মুভমেন্ট যেখানে পর্বত সৃষ্টি হয়। ভূ আলোড়নের ফলে সৃষ্ট সংনমনের ফলে ভূত্বকে বিশেষত কোমল শিলা স্তরে ঢেউয়ের মতো যে আকৃতির সৃষ্টি হয়ে থাকে তাকে কি বলছি আমরা? তাকে বলছি আমরা ভাঁজ। সমুদ্র উপকূলের অবনমনের ভারতীয় উদাহরণ কোনটি? কচ্ছের রণের পশ্চিম প্রান্ত। আল্লাহাবাদ গুজরাট উপকূলের কি ধরনের অংশ বলা হয়? এটাকে বলা হয় উত্থিত অংশ, কারণ এটা তোমাদের ভূ আন্দোলন পরে উত্থিত হয়ে গিয়েছিল, যেটাকে উঠে মানে ওই কি বলে স্তূপ পর্ব যেভাবে সৃষ্টি হয় আর কি, সেইভাবে কিন্তু সৃষ্টি হয়েছে। শিলাস্তর যে তলে অবস্থান করে তাকে কি বলে? যে তলে বলেছে, তার মানে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের স্তরায়ন তল। চলে আসি পরবর্তী পেজে। দেখো এখানে কিছু ভালো প্রশ্ন আছে, অবশ্যই আছে, তোমাদেরকে অবশ্যই রিভিশন করে নিতে হবে। চলো দেখি। ভূ অভ্যন্তরে গলিত পদার্থ ভূপৃষ্ঠে বেরিয়ে এলে তাকে কি বলে? আমরা সকলেই জানি এটা হবে লাভা। ভূ অভ্যন্তরে শিলা পদার্থ গলিত অবস্থা থাকলে তাকে বলা হয় ম্যাগমা। গুরুমণ্ডলে যে উষ্ণ ক্ষেত্রগুলি থেকে লাভা উৎক্ষেপণ হয় সেগুলিকে কি বলে? হটস্পট। আগ্নেয়গিরির যে ছিদ্রপথ দিয়ে আগ্নেয় পদার্থ সমূহ নির্গত হয় তাকে কি বলে? সঠিক উত্তর হচ্ছে জ্বালামুখ। ম্যাগমা চেম্বার থাকে কোথায়? ভূগর্ভে ম্যাগমা চেম্বার থাকে, তাই না? আইসল্যান্ডের ক্রাফলা একটি আগ্নেয় কি জ্বালামুখ হবে না? গ্রিসিঙ্গ হবে না, ক্যালডেরা হবে সঠিক উত্তর, ক্যালডেরা। আইসল্যান্ডের ক্রাফলা হচ্ছে একটি ক্যালডেরা। ইতালির ভিসুভিয়াস একটি কি? অবিরাম আগ্নেয়গিরি। মাউন্ট ফুজি একটি সুপ্ত আগ্নেয়গিরি। ভারতের ব্যারেন দ্বীপের আগ্নেয়গিরিটি হলো সুপ্ত আগ্নেয়গিরি। সাধারণত গন্ধক মিশ্রিত বাষ্প নির্গত হয় এরূপ আগ্নেয়গিরিকে বলা হয় সালফাটারা।
ফিউমারোল থেকে বেশি নির্গত কি হয়? জলীয় বাষ্প এবং অন্যান্য গ্যাস। গন্ধক হলে সেটা সালফাটারা, ঠিক আছে, আবার কার্বন ডাই অক্সাইড হলে সেটা ফিউমারোল। লাভার উদাহরণ কোনটি? দেখো অ্যান্ডেসাইট আছে, রায়োলাইট আছে, তো এগুলো তো লাভারই প্রকারভেদ। ক্ষারকীয় লাভা, আম্লিক লাভা, অ্যান্ডেসাইট, বায়োলাইট, সঠিক উত্তর হচ্ছে উভয়। ভলকানিক বোম্ব এক ধরনের কি? পাইরোক্লাস্ট। পাইরোক্লাস্ট জাতীয় পদার্থ ইগনিয়াম ব্রাইট কখন হয়? যখন সেটা জমে সিমেন্টের মতো শক্ত হয়ে যায়, তাই না? সঠিক উত্তর হচ্ছে শক্ত কঠিন। পৃথিবীর অধিকাংশ আগ্নেয়গিরি যে প্রকৃতির, কেমন প্রকৃতির? মৃত। অধিকাংশ আগ্নেয়গিরি মৃত। প্রায় 400-র কাছাকাছি বা পৌনে 400, 370 প্লাস আগ্নেয়গিরি রয়েছে, যেখানে বেশিরভাগটাই কিন্তু মৃত। আকাঙ্কাগুয়া আগ্নেয়গিরির শৃঙ্গটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে আন্দিজ পর্বতে। পৃথিবীর সর্বোচ্চ আগ্নেয়গিরি যেটি, সেটি হচ্ছে ওজোস ডেল সালাডো। সর্বোচ্চ যে আগ্নেয়গিরিটি সেটা হচ্ছে ওজোস ডেল সালাডো। পৃথিবীর সর্বোচ্চ আগ্নেয়গিরিটি কোন পর্বতে অবস্থিত? আন্দিজ। তাহলে আন্দিজ পর্বতের উপর অবস্থিত কি? ওজোন ডেল সালাডো। মেক্সিকোর পোপোক্যাটিপেটল কোন ধরনের আগ্নেয়গিরি? সুপ্ত আগ্নেয়গিরি। পৃথিবীর বৃহত্তম সক্রিয় আগ্নেয়গিরি কোনটি? মৌনা লোয়া। তাহলে বৃহত্তম হচ্ছে মৌনা লোয়া, আর উচ্চতম মানে সর্বোচ্চ হচ্ছে ওজোস ডেল সালাডো। মাথায় রাখবো অবশ্যই। ভূমধ্য সাগরের আলোক স্তম্ভ বলা হয় স্ট্রম্বলিকে। হারকুলিনিয়াম ও পম্পেই নগরী ধ্বংস হয়েছিল কোন অগ্ন্যুৎপাতে? প্লিনীয় শ্রেণীর অগ্ন্যুৎপাতে। সুদৃশ্য আগ্নেয়গিরির উদাহরণ কোনটি? ফুজিয়ামা খুব সুন্দর দেখতে, মায়েনো খুব সুন্দর দেখতে, সঠিক উত্তর হবে উভয়। লেন্সের আকারে অবস্থিত আগ্নেয় উদ্ভিদকে কি বলে? ল্যাকোলিথ। শিলাস্তর বেসিন বা সরান্নয় দেখতে হলে তাকে কি বলে? লোপোলিথ। ম্যাগমা উল্লম্ব নলের মধ্যে জমে গঠিত হলে তাকে বলে ডাইট। ভূপৃষ্ঠের নিচে সৃষ্ট গম্বুজাকৃতি বৃহৎ আগ্নেয় উদ্ভিদকে কি বলে? ব্যাথলিথ। যে অগ্ন্যুৎগমে আগ্নেয় পদার্থ আগ্নেয়গিরি মুখ দিয়ে নির্গত হয় তাকে বলে নিঃসারী অগ্ন্যুৎগম। তরল আগ্নেয় পদার্থ হলো জলীয় বাষ্প। সক্রিয় আগ্নেয়গিরি হলো দুই প্রকার, তাই না? একটা অবিরাম আর একটা সবিরাম। একটি সুপ্ত আগ্নেয়গিরি যেটি, সেটি হচ্ছে জাপানের ফুজিয়ামা। মায়ানমারের পোপো হচ্ছে মৃত আগ্নেয়গিরি। ইতালির স্ট্রম্বলি হচ্ছে জীবন্ত আগ্নেয়গিরি। ভিসুভিয়াস জীবন্ত, কিন্তু এই যে সুপ্ত বলা হয়েছে সেটা হবে জাপানের ফুজিয়ামা। হাওয়াই দ্বীপের মৌনা কিয়া হলো কি ধরনের আগ্নেয়গিরি? সেটা হচ্ছে মৃত আগ্নেয়গিরি। পাইরোক্লাস্ট পদার্থ আগ্নেয়গিরির ঢালে সিমেন্টের মতো জমাটবদ্ধ হলে তাকে কি বলবো? ইগনিয়াম ব্রাইট। পা হো হো হলে একটি তরল লাভা। ম্যাগমা অনুভূমিক ফাটলের মধ্যে শীতল হয়ে কঠিন হলে তাকে কি বলে? তাকে বলে সিল। ভূকম্পের উৎপত্তি স্থলের ঠিক উপরে ভূপৃষ্ঠে অবস্থিত স্থানটিকে বলা হয় উপকেন্দ্র বা সাব সেন্টারও বলা হয়। শব্দ তরঙ্গের ন্যায় গতি কোন তরঙ্গের? পি তরঙ্গের। তরল কঠিন উভয় মাধ্যম অতিক্রম করতে পারে পি তরঙ্গ। দ্রুততম ভূকম্পীয় তরঙ্গ হলো পি তরঙ্গ। প্রাথমিক তরঙ্গ বলা হয় পি তরঙ্গকে। চলে আসি নেক্সটে। আলোক তরঙ্গের ন্যায় প্রতিগমন করে হচ্ছে এস তরঙ্গ। গুরুমণ্ডলের ঘন গলিত কেন্দ্রে প্রবেশে অক্ষম সেটা হচ্ছে এস তরঙ্গ, তরল মাধ্যমে প্রবেশ করতে পারে না। পৃষ্ঠ তরঙ্গ কোনটি? এল তরঙ্গ এবং আর তরঙ্গ, যেহেতু এখানে অপশন আর নেই তাই সঠিক উত্তর হচ্ছে এল। ধ্বংসাত্মক ভূকম্পীয় তরঙ্গ হচ্ছে এল তরঙ্গ, যাকে লাভ ওয়েভ বলা হয়। ভূপৃষ্ঠ বরাবর অনুভূমিক ভাবে সমকোণে ধাবিত হয় এল তরঙ্গ। ভূপৃষ্ঠ বরাবর অনুভূমিক ভাবে সমান্তরাল দিকে ধাবিত হয় এল তরঙ্গ। আইসোসিসমাল লাইন বলতে বোঝায় সমভূকম্পন রেখা। ভূকম্পের তীব্রতা মাপা হয়, দেখো, রিক্টার স্কেলেও মাপা হয়, মার্কাল স্কেলেও মাপা হয়, সঠিক উত্তর হচ্ছে দুটিতেই। সিসমোগ্রাফ হলো ভূকম্প তীব্রতার লেখচিত্র হচ্ছে সিসমোগ্রাফ। ভূমিকম্পের 1 থেকে 9 পর্যন্ত তীব্রতা সূচক থাকে কোন স্কেলে?
রিক্টার স্কেলে, কোন কোন বইতে কিন্তু 1 থেকে 10 পর্যন্ত কিন্তু আছে, তবে আমার মনে হয় 1 থেকে 9টাই বোধহয় সঠিক। তোমরা কে কি বলছো আমাকে অ্যানসারটা জানিয়ে দাও। ভূমিকম্প বিপর্যয়কর হতে পারে যখন মার্কেল স্কেলে কম্পনের তীব্রতা কখনোই 6 পৌঁছায় তখন। ভারতে সাম্প্রতিককালে বিধ্বংসী ভূমিকম্প হয়েছে মহারাষ্ট্রের লাট্টুরে, গুজরাটের ভুজে, উত্তরাখণ্ডের উত্তরকাশীতে। সঠিক উত্তর উক্ত সবকটিতেই কিন্তু হয়েছে। 2004 খ্রিস্টাব্দে মেগা সুনামি সৃষ্টিকারী ভূমিকম্পের কেন্দ্র কোথায় ছিল? ইন্দোনেশিয়া। একই সময়ে ভূকম্প তরঙ্গ পৌঁছয় এমন স্থানগুলিকে মানচিত্র যুক্তকারী রেখাকে বলা হয় হোমোসিসমাল লাইন বা রেখা। আইসোসিসমাল হবে না, আইসোসিসমাল কি সমতীব্রতা যুক্ত স্থানকে যোগ করা হয়, কিন্তু একই সময় যেখানে যেখানে ভূমিকম্পগুলো পৌঁছয় সেটা হচ্ছে হোমোসিসমাল। ভূকম্পের সৃষ্ট তরঙ্গ প্রধানত বিভক্ত করা যায় ক ভাগে? 3 ভাগে। প্রাথমিক তরঙ্গ হলো একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ। স্থিতিস্থাপক উৎক্ষেপণ তথ্যের প্রবক্তা হচ্ছেন রিড, মাথায় রেখো, ইলাস্টিক রিবাউন্ড থিওরি। উত্তর ভারতের বেশিরভাগ ভূমিকম্পের কারণ হচ্ছে মহাদেশ মহাদেশ অভিমুখী পাত সীমান্তের সংঘর্ষ, যেমন ভারতীয় পাত এবং তোমার ইউএসএ পাতের ধাক্কায় কিন্তু হিমালয় পর্বত সৃষ্টি হয়েছে। ভূপৃষ্ঠে একই সময়ে ভূকম্প তরঙ্গ এসে পৌঁছায় সেই স্থানগুলোকে যোগ করা হয় যে কাল্পনিক রেখা দিয়ে, সেই রেখাকে বলে সমসাময়িক ভূকম্পন রেখা। জাপানি শব্দ সুনামি নির্দেশ করে, পোতাশ্রয়ের ঢেউকে বলা হয় সুনামি। সুনামির ঢেউয়ে স্থানান্তর ঘটে শক্তি প্রবাহের। ITWS এর পুরো কথা হচ্ছে ইন্টারন্যাশনাল সুনামি ওয়ার্নিং সিস্টেম। সমুদ্র সংক্রান্ত ITIC এর পুরো কথাটি কি? ইন্টারন্যাশনাল সুনামি ইনভেস্টিগেশন সেন্টার। ভালো করে মাথায় রেখো কিন্তু। ভূমিরূপের পরিবর্তন সাধনে ভূত্বকের বাইরে সৃষ্ট প্রক্রিয়া কার্যকরী হয় যে শক্তির দ্বারা, সেটা হচ্ছে অন্তর্জাত শক্তি। পুঞ্জ ক্ষয় প্রভাবিত হয় অভিকর্ষজ টানের দ্বারা। পর্যায়ন বলা হয় আরোহণ ও অবরোহণের মিলিত প্রক্রিয়াকে। অন্তর্জাত প্রক্রিয়ার উৎস হলো পরিচলন তাপস্রোত বা কনভেকশন কারেন্ট। মহীভবক আলোড়ন একটি ধীর প্রক্রিয়া। মহীভবক আলোড়নের ফলে সৃষ্ট ভূমিরূপ হচ্ছে মালভূমি। যে আলোড়নের ফলে ভূপৃষ্ঠে প্রভাবিত স্থানসমূহ খাড়াভাবে উপরে ও নিচে ওঠানামা করে তাকে বলা হয় মহীভবক আলোড়ন। যে আলোড়ন ভূপৃষ্ঠে অনুভূমিকভাবে কাজ করে তাকে বলা হয় গিরিজনী আলোড়ন। কোন ভূমিরূপটি গিরিজনী আলোড়নের ফলে সৃষ্ট? সঠিক উত্তর হচ্ছে ভঙ্গিল পর্বত। মাথায় রাখবা, পর্বত সৃষ্টি কোন আলোড়ন? গিরিজনী। ভঙ্গিল পর্বত কিন্তু এখানে সঠিক উত্তর হবে। সমুদ্র তলদেশে সঞ্চিত পলিস্তর কুঞ্চিত হয়ে ভাঁজ সৃষ্টি করে উপরে উঠে কোন কারণে? সঠিক উত্তর হচ্ছে গিরিজনী আলোড়নের ফলে। আগ্নেয়গিরি থেকে উৎক্ষিপ্ত হয় গন্ধকের বাষ্প হয়, কার্বন ডাই অক্সাইড হয়, কার্বন মনোক্সাইড হয়। উত্তর হচ্ছে সবকটি। ক্ষারকীয় লাভা বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়ার কারণ এই লাভা খুবই তরল হয়। নেক্সট দেখো, আম্লিক লাভা কেমন? সান্দ্র, অতিরিক্ত ঘন হয়, যার জন্য বেশি দূর প্রবাহিত হতে পারে না। আম্লিক লাভা দ্বারা তৈরি হয় কি? গম্বুজ আকৃতির ভূমিরূপ। অগ্নুৎগীরণের আদর্শ অবস্থা যেখানে সৃষ্টি হয় তাকে বলা হয় হটস্পট। এবার দেখো নেক্সট পেজ। অ্যাস্থনোস্ফিয়ারের স্তরটি রয়েছে কোথায়? গুরুমণ্ডলের ওপরে। প্রদত্ত কোনটি আগ্নেয়গিরি থেকে উৎক্ষিপ্ত কঠিন পদার্থ নয়? এটা হচ্ছে লাভা। লাভা তো কঠিন নয়, লাভা হচ্ছে সান্দ্র। পাইরোক্লাস্ট কঠিন, ছায়া কঠিন, ঝামাও কঠিন। ঢালাই লোহার মতো দৃঢ় সংবদ্ধ পাইরোক্লাস্টিক পদার্থকে কি বলে? ইগনিম ব্রাইট। ল্যাপেলি হলো আগ্নেয় উৎক্ষিপ্ত ক্ষুদ্র প্রস্তর খণ্ড। বিস্ফোরণযুক্ত অগ্নুদ্গম কোনটি? ভিসুবীয় শ্রেণী হবে, ভলকানীয় হবে, পিলীয় হবে, সবকটি হবে সঠিক উত্তর। আগ্নেয়গিরি থেকে অতিমাত্রায় কার্বন ডাই অক্সাইড নির্গত হলে তাকে বলা হয় মফিটিস। ওকে, মাথায় রেখো মফিটিস।
ক্ষয়ীভবন আবহবিকার তুলনায় দ্রুত ভূমিরূপের পরিবর্তন সাধন করে। তার কারণ হচ্ছে ক্ষয়কার্যের মাধ্যমে নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ অত্যন্ত দ্রুততার সঙ্গে ক্ষয়জাত পদার্থের অপসারণ ঘটায়। মহাদেশীয় ও মহাসাগরীয় পাতগুলি পরস্পর চলমান হয়ে কখনো পরস্পরের কাছাকাছি আসে, কখনো দূরে সরে যায়। তার কারণ কি? ভূঅভ্যন্তরে অ্যাস্ট্রোস্ফিয়ারে পরিচলন তাপস্রোত প্রবাল শক্তি উৎপন্ন করে। কোথায় স্তূপ পর্বত, কোথাও গ্রস্ত উপত্যকা গঠিত হয়, তার কারণ মহীভাবক আলোড়ন ভূপৃষ্ঠে লম্বভাবে কাজ করে। অনুভূমিক চাপে ভঙ্গিল পর্বতমালা সৃষ্টির কারণ হচ্ছে গিরিজনীয় আলোড়ন। পাতসমূহ চলমান হয়, তার কারণ হচ্ছে গুরুমণ্ডলের পরিচলন তাপস্রোত। হিমালয় পর্বতমালা এখনো উত্থিত হচ্ছে, তার কারণ ইউরেশীয় ও ভারতীয় পাতের সংঘর্ষ। বেনিয়ফ জোন ভূমিকম্প প্রবণ, কারণ একটি পাত আরেকটি পাতের নিচে অনুপ্রবেশ করে, ধাক্কা লাগে। ডাইক শিলাস্তরের সঙ্গে লম্বভাবে অবস্থান করে, তার কারণ এটি একটি উল্লম্ব আগ্নেয় উদ্বেগ। এস তরঙ্গ বহিঃকেন্দ্রমণ্ডলে এসে বেঁকে যায়, তার কারণ এস তরঙ্গ তরল মাধ্যম অতিক্রম করতে পারে না। উদ্বেদী অগ্নুদ্গমে সৃষ্ট শিলা স্থূল দানা বিশিষ্ট হয়, তার কারণ ধীরে শিলা কঠিন হয়। কম্পোজিট বা বিমিশ্র শক্তি এল তরঙ্গ ভূপৃষ্ঠে সর্বাধিক ক্ষতি সাধন করে, তার কারণ এই তরঙ্গ ভূপৃষ্ঠ বরাবর প্রসারণশীল। কম্পোজিট বা বিমিশ্র শক্তি আগ্নেয় স্তরে দেখা যায় দীর্ঘকাল ধরে, বিভিন্ন সময়ে বারংবার লাভা প্রবাহ। ভূপৃষ্ঠে ক্ষয়ের ফলে উদ্বেদী অগ্নুদ্গম জনিত ভূমিরূপগুলি বাইরে বেরিয়ে আসে, তার কারণ ভূঅভ্যন্তরে ম্যাগমা অগ্নুদ্গমের ফলে অনেক সময় ভূপৃষ্ঠে পৌঁছতে না পেরে ভূত্বকের নিচে ধীরে ধীরে জমে কঠিন হয়ে যায়। ব্যাপারটা এখানে আমরা যে পারুল প্রকাশনী থেকে যে বইটি আমরা আলোচনা করছি, আজকে এখানেই সমাপ্তি করব। এরপরে আমরা এর পরে ভিডিওতে, যেহেতু ভিডিও আমি লম্বা করব না, এর পরে ভিডিওতে আমরা নেক্সট বিষয়গুলো, নেক্সট চ্যাপ্টারগুলো নিয়ে অবশ্যই আলোচনা করব। তো সঙ্গে থেকো। আজকে এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।